কখনো কি ভেবেছো যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে সেই লুকিয়ে আছে তোমার অতীতে কোনো এক গল্পে? ভাগ্য অনেক আগে তাদের গল্প লিখে রেখেছিল, কিন্তু তারা তা বুঝতে পারেনি। সেটা জানেই না যে মেয়েটার সাথে তার পরিচয় হচ্ছে সে আসলে তার স্কুল লাইফের সেই জুনিয়র। আর ধীরে ধীরে সামনে আসে সেই লুকিয়ে থাকা সত্য। এই বছরের সেরা রোমান্টিক মুভি উইথ লাভ এক্সপ্লেন করব। মুভির শুরুতে আমাদের একটি বাড়ি দেখানো হয়। সেখানে সাত্যা নামে একটি ছেলে থাকে। সে একজন ডিজাইনার ছিল। দেখা যায় সকালে সাত্তিয়ার বোন তাকে ফোন করে জানায় তার জন্য একটা মেয়ে দেখা হয়েছে। মেয়েটা তার সাথে কফি শপে দেখা করতে আসবে। সে যেন সেখানে গিয়ে মেয়েটির সাথে দেখা করে। সাত্তিয়া তখন বলে, চেনা নেই জানা নেই, হঠাৎ বিয়ের কথা কিভাবে বলি? তুমি তার ইনস্টাগ্রাম আইডি দাও, আগে আমি কিছুদিন মেয়েটির সাথে কথা বলিনি, তারপর না হয় দেখা করব। তখন তার বোন বলে, আমি দিতে পারবো না, আমি যা বলছি তাই কর। এরপর সে বোনের কথা মতো রেডি হয় এবং তার বোনকে কল দিয়ে বলে, মেয়েটার নাম বলো আর ছবি দাও। কিন্তু তার বোন অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল, তাই সে কোনো কিছু না বলে ফোন রেখে দেয়। এরপর সে কফি শপে যায়। সে যখন কফি শপে ঢুকে তখনই তিনটি মেয়ে তার দিকে তাকিয়ে থাকে। এতে সে ভীষণ লজ্জায় পড়ে যায়। সে বুঝতে পারে না তার বোন কোন মেয়ের কথা বলছে, তাই সে ওয়াশরুমে যায় এবং তার বোনকে কল করতে থাকে, কিন্তু তার বোন কল উঠায় না। এরপর সে ভাবে যেই মেয়ে তার দিকে তাকিয়ে হাসবে তার কাছে যাবে। এরপর সে যখন ওয়াশরুম থেকে বের হয় তখন একটি মেয়ে তাকে ডাকে এবং দুজনের মধ্যে স্বাভাবিক কথা হয়। কিন্তু কিছুক্ষণ পর একটা ছেলে সেখানে আসে আর মেয়েটা বলে, এটা আমার বয়ফ্রেন্ড, আমরা একে অপরকে খুব ভালোবাসি, কিন্তু আমার পরিবার জোর করে আমাকে তোমার সাথে দেখা করতে পাঠিয়েছে, প্লিজ কোনোভাবে এই বিয়েটা ভেঙে দাও। এই কথা বলে মেয়েটা সাত্তিয়াকে ধন্যবাদ দিয়ে চলে যায়। সাত্তিয়া পুরো হতভম্ব হয়ে যায়। এরপর সাত্তিয়ার মন খারাপ হয়ে যায়। সে বাইরে এসে স্মোক করতে থাকে। তখনই কেউ একজন তাকে পেছন থেকে ডাক দেয়। সে যখন ঘুরে তাকায় দেখে একটি সুন্দরী মেয়ে তাকে ডাকছে, কিন্তু হঠাৎ সে এমন এক সুন্দরী মেয়েকে দেখে অবাক হয়ে সে সবকিছু ভুলে যায়। মেয়েটির নাম ছিল মনীষা। তখনও সে সিগারেট খাচ্ছিল। ধোঁয়াটা গিয়ে মেয়েটার মুখে লাগে। এতে মেয়েটা খুব বিরক্ত হয় আর সাত্তিয়া একটু অপ্রস্তুত হয়ে পড়ে। সাত্তিয়া বলে, কি তুমি? মেয়েটা রেগে গিয়ে বলে, আমার সাথে দেখা করতে এসেছো আর আমাকে চিনো না? তোমার বোন বলেছিল তার ভাই খুব ভালো ছেলে, আর আমি দেখছি তুমি অন্য একটা মেয়ের সাথে কথা বলছিলে, আবার এখানে এসে সিগারেটও খাচ্ছ। এই তোমার চরিত্র। এখনো বোকার মতো তাকিয়ে আছো কেন? ছবির সাথে আমার চেহারা কোনো মিল নেই নাকি? এইসব কথা শুনে সাত্তিয়া একদম হতভম্ব হয়ে যায়। এরপর সাত্তিয়া যখন তার পুরো ঘটনা বলে, মনীষা এত হাসতে থাকে যে হাসি থামাতে পারছিল না। সে যখন ওয়াশরুমে যাবে দেখে একটা ছেলে নীল শার্ট পরে বসে আছে। সে লজ্জা পেয়ে হাসছে আর কিভাবে কথা বলবে সেটা প্র্যাকটিস করছে। এটা দেখে সাথিয়া বুঝে যায় এই ছেলেটাই আসল নীল শার্টওয়ালা। পুরো ঘটনা বুঝে দুজনে হেসে ফেলে। মনীষা জিজ্ঞেস করে, তোমার বোন কি আমার কোনো ছবি দেয়নি? সাত্তিয়া বলে, আসলে আমি আগে ছবি দেখে রিজেক্ট করে দিয়েছিলাম, তাই আপু এবার আমাকে তোমার কোনো ছবি দেয়নি। এরপর সাথিয়া মনীষাকে জিজ্ঞেস করে, তুমি কি করো? মনীষা অবাক হয়ে যায়। মনীষা বলে, তুমি মনে হয় সোশ্যাল মিডিয়াতে তেমন একটা অ্যাক্টিভ না। আমি পার্ট টাইম কন্টেন্ট রাইটার আর ফুল টাইম ইনফ্লুয়েন্সার। আগে বেঙ্গালুরুতে ছিলাম, 2 মাস আগে এখানে শিফট করছি, কিন্তু কোথায় যাও তোমাকে দেখেছি মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, তোমার বোন বলেছে তুমি একজন ডিজাইনার, ভালো স্যালারিও পাও আর কোনো খারাপ অভ্যাস নেই। আজ আমাদের প্রথম দেখা, তো একটা মজার গল্প বলো তো, তোমার জীবনে কোনো লাভ স্টোরি আছে নাকি? সাত্তিয়া বলে, আমি বাসা থেকে কাজ করি, কলেজ লাইফে তেমন কিছু হয়নি, কিন্তু স্কুল লাইফে একজন ছিল, এখন সে বিয়ে করে ফেলেছে। মনীষা হেসে বলে, মানে স্যাড স্টোরি নাকি? তাহলে তো আর বেশি ইন্টারেস্টিং হবে। সাত্তিয়া বলে, আমি তখন কলেজে পড়তাম, তার নাম ছিল আনিশা। এটা শুনে মনীষা একটু চমকে যায়। তুমি কি আনিশা আপুর কথা বলছো? তোমার স্কুলের নাম কি ছিল? সাত্তিয়া তার স্কুলের নাম বলে। মনীষা হেসে বলে, তাই তো বলি, তোমাকে চেনা চেনা কেন লাগছে? আমিও তো ওই স্কুলে পড়তাম। তুমি যখন কলেজে ছিলে তখন আমি ক্লাস 10-এ ছিলাম। আমি আনিশা আপুর সাথে টিউশনে যেতাম। আমি এখনো মনে করতে পারি তুমি আর তোমার বন্ধুরা আনিশা আপুর দিকে তাকিয়ে থাকতে। সাত্তিয়া অবাক হয়ে বলে, তোমাকে তো কখনো স্কুলে দেখিনি। মনীষা এসে বলে, কিভাবে দেখবে, তোমার চোখ তো সবসময় আনিশা উপরে থাকতো। সাত্তিয়া জিজ্ঞেস করে, তোমাদের ক্লাস টিচার কি মোহন স্যার ছিল? মনীষা বলে, হ্যাঁ। সাত্তিয়া বলে, সে আমাদেরকে খুবই মারতো। মনীষা বলে, উনি কিন্তু তোমার অনেক প্রশংসা করতো আমাদের ক্লাসে। ফাইনাল ডেতে তোমার ওনাকে এভাবে থাপ্পড় মারাটা একদমই ভালো হয়নি। সাত্তিয়া একটু গম্ভীর হয়ে বলে, আমি কিন্তু সেদিন ঠিকই কাজ করেছিলাম। এরপর থেকে ওনাকে মনে হয় আর স্কুলে দেখাই যায়নি। তারপর মনীষা বলে, আচ্ছা থাক, এসব বাদ দাও, চলো আমাকে আনিশা আপুর গল্পটা বলো। সাত্তিয়া বলতে শুরু করে, আনিশা তখন আমাদের কলেজে ভর্তি হয়। সে প্রতিদিনই বোরকা পরে কলেজে আসতো। কলেজে এসে স্টাফ রুমে ড্রেস চেঞ্জ করতো। ও যখন কলেজ ড্রেস পরতো আমি লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম। সাদা ড্রেসে ওকে একদম পরীর মতো লাগতো, কিন্তু ওর একটা বাজে স্বভাব ছিল।
প্রতিদিন দেরি করে ক্লাসে আসতো। আমি ওকে না দেখা পর্যন্ত কিছুই লিখতাম না, আমি শুধু ওর দিকে তাকিয়ে থাকতাম। পড়াশোনায় আমার মন বসতো না। আনিশাকে দেখে আমি ওকে আমার জীবন সঙ্গী ভাবতে শুরু করে, কিন্তু কোনোদিন সরাসরি কথা বলার সাহসই পাইনি। এইভাবে প্রতিদিন স্কুলে ওর পেছনে পেছনে ঘুরতাম, ওকে দেখলেই হাসতাম। আনিশা যখন অন্য ছেলেদের সাথে কথা বলতো তখন আমি অনেক রেগে যেতাম। আমি বাসায় বসে ফুল দিয়ে তার নাম লিখতাম। এইভাবে কাটতো আমার ভালোবাসার দিনগুলো। একদিন আমার বন্ধু দিনেশ জিজ্ঞেস করে, কি রে, কিছু চলছে নাকি? আমি লজ্জা পেয়ে হেসে ফেললাম। দিনেশ বলে, ও তো মুসলিম মেয়ে, ওকে ছেড়ে দে, এসব তোর জন্য না, তোকে পাত্তা দেবে না। কিন্তু দিনেশের কথা শুনে কে? ছাত্রিয়া আজান শুনলে নামাজ পড়তো। তার বাবা এইটা দেখে হা হয় তার দিকে তাকিয়ে থাকে, আর সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আনিশা প্রতিদিন কলেজে আসতো, কিন্তু তার দিকে সরাসরি তাকাতে লজ্জা পেত। তবে ফেসবুকে তাদের মাঝে কথা হতো। একদিন সে আমাকে তার নাম্বার দিল। আমি তো খুশিতে পাগল। প্রতিদিন SMS কার্ড কিনতাম আর তাকে মেসেজ করতাম। একদিন কথা বলার সময় তার বন্ধুরা তাকে কিছু মেয়েদের সামনে ধাক্কা দেয়, আর এতে সে অপ্রস্তুত হয়ে পড়ে এবং তার বন্ধুদের সে মারতে থাকে। একদিন আনিশা পরীক্ষায় আসেনি, তাই সে খাতায় কোনো কিছু না লিখে জমা দেয়। এতে মোহন স্যার খুব মারধর করে, আর এটা দেখে আনিশা সহ সব মেয়ে হাসতে থাকে। তখন মনীষা ডাস্টার নিতে ক্লাসরুমে আসলে ভয় বের হয়ে যায়, কিন্তু তখন মোহন স্যার তাকে ডেকে ডাস্টার নিয়ে যেতে বলে। এরপর স্যার তাকে ইচ্ছে মতো মারলো। লজ্জায় সে যখন টেবিলে বসলো তখন আনিশা তার দিকে তাকিয়ে বলল, বেশি ব্যথা লেগেছে? এটা দেখে ছাত্রী খুশিতে বলে, একদমই না। এই প্রথম আনিশা তার সাথে কথা বলছে, এতে সে অনেক খুশি হয়, আর তার সাথে ছোট ছোট মুহূর্তগুলো তার জীবনের সবচেয়ে বড় সুখ ছিল। এরপর সাত্তিয়া দিনেশকে বলে, আজকে আমি ওকে প্রপোজ করবো। দিনেশ রেগে গিয়ে বলে, শুনেছি আমাদের বয়সে একটা ছেলে নাকি আনিশাকে পছন্দ করে। এই ব্যাপারটা নিয়ে আনিশা খুবই বিরক্ত, চল আজকে দেখি ব্যাপারটা কি। দুই বন্ধু গিয়ে দাঁড়ায় আনিশার কোচিং এর সামনে। আনিশা বের হলে সাত্তিয়া কিছু বলবে প্ল্যান ছিল, কিন্তু তার আগে আনিশা বাবা চলে আসে আর তাকে সেখান থেকে নিয়ে যায়। তখন তাদের একজন বন্ধু বলে, জেমস নামে একটা ছেলে আনিশাকে পছন্দ করে। এই কথা শুনে দুজনে জেমসকে ফলো করা শুরু করে। সাত্তিয়া রেগে বলে, আমাদের স্কুলের মেয়ের পিছনে ঘুরলে কিন্তু তোর পা ভেঙে দিব। কথা শেষ হওয়ার আগে দিনেশ হঠাৎ জেমসের উপর ঝাঁপিয়ে পড়ে। সাত্তিয়া বুঝতে পারে না এটা কি আনিশার জন্য করছে নাকি দিনেশের নিজের রাগ। সে দুজনকে থামানোর চেষ্টা করে, অনেক কষ্টে থামালেও দিনেশ এতটাই রেগে যায় যে পরিস্থিতি সামলাতে গিয়ে উল্টো সাত্তিয়াই মার খায়। ঠিক তখনই একটা অটো রিক্সাওয়ালা এসে তাদের থামায়। সাত্তিয়া জেমসকে কিছু বলতে যাচ্ছিল, তার আগে দিনেশ বলে, আনিশার দিকে যদি আর একবার তাকাস তাহলে তোর খবর আছে। সাত্তিয়া মাথা নেড়ে হ্যাঁ বলে। রাতে বাসায় ফিরে সে আনিশাকে মেসেজ করে, জেমস আর কখনো তোমাকে বিরক্ত করবে না, কিছু হলে আমাকে জানিও। পরের দিন আনিশার জন্মদিন ছিল, তাই সে তার জন্য একটা গিফট বানায়, কিন্তু সে এটা কিভাবে দিবে তা ভাবতে সে লজ্জায় পড়ে যায়। পরের দিন আনিশা কলেজে আসে, তাকে দেখে সাত্তিয়ার হার্টবিট বেড়ে যায়। আনিশা যখন চকলেট দিতে আসে সাত্তিয়া ভাবে এইটাই সুযোগ, সে হাত বাড়িয়ে দেয়। অবাক করার মতো ব্যাপার, আনিশা কারোর সাথে হ্যান্ডশেক করেনি, শুধু সাত্তিয়ার সাথে করেছে। এতে সাত্তিয়া ভীষণ খুশি হয়, কিন্তু দেখা যায় দিনেশও হাত বাড়িয়েছে তার সাথে হ্যান্ডশেক করার জন্য। এরপর স্কুল শেষ হলে সাত্তিয়া গিফটটা দেওয়ার জন্য এগিয়ে যায়। হঠাৎ সামনে এসে দাঁড়ায় জেমস। তবে জেমস একা নয়, তার সাথে আরো কয়েকজন বন্ধু আছে। সে এটা দেখে একটু একটু করে পিছনে এগিয়ে দেয় দৌড়। এরপর সাত্তিয়া গিয়ে একটা গ্রিলের কাছে গিয়ে দাঁড়ায়, এমন ভাবে দাঁড়ায় মনে হচ্ছে সে আজকে সবাইকে মেরে হসপিটাল পাঠিয়ে দেবে। সবাই ভয় পেয়ে যখন চলে যাবে তখনই পাশ থেকে এক বৃদ্ধা বলে ওঠে, তোমার বন্ধুর দিকে তাকাও, ছেলেটার শার্ট গ্রিলে ফেসে আছে আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। এবার আর সাত্তিয়া যাবে কই? সবাই সাত্তিয়াকে ঘিরে ফেলে। ঠিক তখনই তার জুনিয়র জাফর এসে তাদের থামায়, কারণ তারা সবাই জাফরকে খুব ভয় পায়। এরপর জাফর বলে, দেখেছেন ভাই কত কম্পিটিশন, দ্রুত আনিশা আপুকে সব বলে দেন, না হলে পরে আফসোস করবেন। পরে এসে দেখা যায় সাত্তিয়া চুপচাপ তাকিয়ে থাকে আনিশার দিকে আর হালকা একটা হাসি দেয়। এই দৃশ্য দেখে মোহন স্যার সবার সামনে তাকে লজ্জা দেয়। আনিশাও এসব দেখে হাসে। সে মন খারাপ করে চুপচাপ ক্লাসে গিয়ে বসে পড়ে। প্রতিদিন ক্লাসে আনিশাকে এভাবে দেখতে দেখতে সাত্তিয়ার মনে একটা গভীর অনুভূতি জন্ম নেয়। এর মাঝে তাদের অনেক কথা হতো মেসেজে। সময় কিভাবে কেটে যেত সাত্তিয়া বুঝতে পারতো না। দেখতে দেখতে ফাইনাল এক্সামের সময় চলে আসে। সাত্তিয়া ঠিক করে এবার সে আনিশাকে নিজের মনে কথা বলবে, কিন্তু কিভাবে বলবে সেটা বুঝতে পারে না, তাই ভাবে সবার সামনে দাঁড়িয়ে বলবে। অ্যানুয়াল ডেতে সাত্তিয়া অপেক্ষা করতে থাকে আনিশার জন্য। কিছুক্ষণ পরে আনিশা আসে সাদা সালোয়ার কামিজ পরে। তাকে দেখে সাত্তিয়া থমকে যায়। আনিশা সামনে আসতেই সাত্তিয়ার সব সাহস একদম উধাও। সাত্তিয়াকে চুপচাপ বসে থাকতে দেখে দিনেশ জিজ্ঞেস করে, কি রে এখানে বসে কি করছিস? সাত্তিয়া বলে, আমি খুব ভয় পাচ্ছি। আমি জানি আনিশাও আমাকে পছন্দ করে, কিন্তু মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। আমি ভাবছিলাম ওকে আজকে প্রপোজ করব। হঠাৎ দিনেশ বলে, ওকে প্রপোজ করিস না, ওর একটা বয়ফ্রেন্ড আছে। এটা শুনে সাত্তিয়া রেগে যায়। তুই কি মজা করছিস? দিনেশ একটু থেমে বলে, আসলে আনিশা আর আমি একে অপরকে খুব ভালোবাসি। নিজের সবচেয়ে কাছের বন্ধুর মুখে এই কথা শুনে সাত্তিয়া যেন আকাশ থেকে পড়ে। সে কাপা গলায় বলে, আমি ওকে ভালোবাসি, তুই তো জানতিস তাই না? দিনেশ শান্ত
ভাই বলে হ্যাঁ জানতাম, কিন্তু সাথ্যা তাকে কথা শেষ করতে দেয় না। সে বলে তুই মজা করছিস তাই তো, আমি ওর কাছ থেকে শুনবো। দিনেশ শেখে যায়, সে প্রমাণ হিসেবে তাদের মেসেজ দেখায়। সাথ্যা সবকিছু দেখে স্তব্ধ হয়ে যায়। তখন তার মনে পড়তে থাকে সেদিন স্যার মারার পর আনিশা যখন জিজ্ঞেস করেছিল ব্যথা পেয়েছো, আসলে এটা সে তাকে জিজ্ঞেস করেনি, দিনেশকে জিজ্ঞেস করেছিল। সেই স্মৃতিগুলো মনে পড়তে সে আরো কান্নায় ভেঙে পড়ে। তার এই গল্প শুনে মনীষা মুচকি মুচকি হাসে আর বলে তোমার এই গল্প তো সিনেমা সেড স্টোরি থেকেও ভালো হয়েছে। সাথ্যা বলে আমি আমার লাইফে আর কখনো ওভাবে কান্না করিনি। এরপর সাথ্যা ফাঁকা ক্লাসরুমে গিয়ে কাঁদতে থাকে। হঠাৎ বাইরে থেকে অনেক চিৎকারের শব্দ আসে। বাইরে আসতে সে দেখে কিছু গার্ড মোহন স্যারকে পুলিশের হাতে তুলে দিতে বলছে, কারণ তাকে নাকি মেয়েদের ওয়াশরুমে পাওয়া গেছে। ঠিক তখনই সাথ্যার চোখ পড়ে দিনেশের দিকে। রাগে সাথ্যা মোহন স্যারকে একটা থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে চুপচাপ বসে থাকে, শুধু আনিশার কথাই ভাবতে থাকে। এইভাবেই বোর্ড এক্সাম শুরু হয়ে যায়। দিনেশ আর আনিশা বারবার চেষ্টা করে সাথ্যার সাথে কথা বলার, কিন্তু সাথ্যা সারাদিন চুপচাপ মন খারাপ করে থাকতো। সাথ্যা বলে আমি কখনো আনিশাকে আমার অনুভূতির কথা বলিনি, শুধু দূর থেকে ওকে ভালোবেসেছি। সোশ্যাল মিডিয়ায় ওকে চুপচাপ ফলো করতাম। কলেজ লাইফ শেষ হওয়ার পর দিনেশ আর আনিশার ব্রেকআপ হয়ে যায়। পরে পরিবারের চাপে এক আত্মীয়কে বিয়ে করে ফেলে। তার একটা ছোট্ট ছেলে হয়, এখন হয়তো 3 বছরের মতো বয়স। এখন আনিশা সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ না। এরপর মনীষা বলে এরপর থেকে আর কাউকে ভালো লাগেনি তোমার? সাথ্যা হালকা হেসে বলে আনিশাকে ভুলতে পারেনি, পুরো কলেজ লাইফটাই কেটেছে আনিশাকে ভাবতে ভাবতে, আর কাউকেই ভালো লাগেনি। মনীষা বলে হয়তো তুমি সবার মাঝে আনিশাকে খুঁজে পেয়েছো, তাই কাউকে তোমার ভালো লাগেনি। এরপর সাথ্যা বলে আমার গল্প তো শুনেছো, এবার তোমার গল্প বলো। মনীষা বলে আমার এখন পর্যন্ত 2টাই ব্রেকআপ হয়েছে, একটা কলেজে আর একটা অফিসে। এই 2টা নিয়ে বলার তেমন কিছু নেই, কিন্তু যখন আমি ক্লাস 10-এ পড়তাম। একটু দাঁড়াও, এই গল্পের ভিলেন তো তুমিই ছিলে। সাথ্যা এটা শুনে অবাক হয়ে যায়। তখন মনীষা, ভিনু আর সন্ধ্যা 3জন খুব ভালো বান্ধবী ছিল। 3জন একসাথে স্কুলে হোস্টেলে থাকতো। সারাদিন এত মজা করতো যে প্রায় সব শিক্ষকই তাদের উপর বিরক্ত ছিল। স্কুলে কেউ তাদের খুব একটা পছন্দ করতো না। ফাইনাল পরীক্ষা শুরু হলো। সেদিন মনীষার পাশে বসেছিল বালাজি। সে ছিল ক্লাসের টপার। মনীষা বালাজির খাতা থেকে নকল করতে শুরু করে, এমনকি সে ইশারায় বালাজিকে বুঝাচ্ছিল যেন সে কিছু না বলে। তারপর সে উত্তরগুলো লিখে তার 2 বান্ধবীকে দেয়। হঠাৎ করে টিচারের চোখে পড়ে যায় বিষয়টা। টিচার বালাজিকে দাঁড় করিয়ে বলে তোমার কাছ থেকে এটা একদমই আশা করিনি। মনীষা ভয় পেয়ে ভাবছিল বালাজি হয়তো তার নাম বলে দিবে, কিন্তু বালাজি বলল ম্যাম বাতাসে উড়ে গেছে কাগজটা। টিচার খুব রেগে গিয়ে তাকে মারলো এবং প্রিন্সিপালের কাছে নিয়ে গেল। পরে বালাজির বাবা এসে ক্ষমা চাইলো। সেদিন বালাজির জন্য মনীষা এত বড় শাস্তি থেকে বেঁচে গেল। সেই ঘটনার পর থেকে মনীষা মনে বালাজির জন্য আলাদা এক অনুভূতি তৈরি হয়। আগে কখনো সে তাকে এত গুরুত্ব দেয়নি। বালাজি ছিল স্কুলের সেরা ছাত্র আর আনিশা ছিল একদম শেষের বেঞ্চে। তবুও দুজনের মধ্যে একটা অদ্ভুত সংযোগ তৈরি হয়। এরপর থেকে মনীষা সারাদিন বালাজিকেই ফলো করতো। মনে মনে ভাবতো একদিন না একদিন সে নিজের মনে কথা বলবে। একদিন সে তার বান্ধবীদের বলল আমি মনে হয় আজই ওকে আমার ফিলিংস বলবো। তারপর এক বান্ধবী বলল মেয়েরা সাধারণত আগে প্রপোজ করে না। আরেকজন বলল তুই দেরি করিস না, পরে না হয় আফসোস করবি। একদিন কোচিং এ মনীষা দেখলো বালাজি অন্য এক মেয়ের সাথে কথা বলছে। তখন সে ঠিক করে আজই সব বলে দেবে। কোচিং শেষে মনীষা আনিশাকে বিদায় দিয়ে বালাজিকে ফলো করে। সেদিন সামনে দাঁড়িয়ে ছিল সাথ্যা আর দিনেশ। মনীষার ডাকে বালাজি তার সাইকেল থামায়। মনীষা বলে আমি একাই যাচ্ছিলাম, চাইলে তুমি আমার সাথে যেতে পারো। হাঁটতে হাঁটতে মনীষা বুঝতে পারছো না কিভাবে নিজে মনে কথা বলবে। সে বলতে গিয়েও বলতে পারছে না। ঠিক তখনই সাথ্যা আর দিনেশ জেমসের সাথে মারামারি করছিল। বালাজি এটা দেখে মনীষাকে বলে তুমি বাড়ি চলে যাও। এটা বলে সে হঠাৎ সাইকেল নিয়ে পালিয়ে যায়। মনীষা তখন কোনো উপায় না পেয়ে একটা অটোরিকশা থামালো। ছেলেগুলো তখন মারামারি করছিল। মনীষা অটোরিকশাওয়ালাকে বললো আপনি একটু গিয়ে ওদের থামান। লোকটা গিয়ে তাদের থামালো। এরপর মনীষা হোস্টেলে ফিরে গেল। সেখানে গিয়ে সে তার বান্ধবীদের সব ঘটনা বলে। এতে সন্ধ্যা বালাজিকে নিয়ে মজা করতে থাকে। পরের দিন সকালে ভেনু মনীষাকে স্কুলে যাওয়ার জন্য উঠতে বললে মনীষা বলে আজ আমার শরীর তেমন একটা ভালো লাগছে না, আমি পরে যাব। দুপুরে সে যখন স্কুলে যায় গেট দেখে সন্তোষ আর কিছু সিনিয়র মিলে বালাজিকে বিরক্ত করছে। মনীষা তখন ভেনুকে জিজ্ঞেস করে সন্তোষ কেন বালাজিকে বিরক্ত করছে। ভেনু বলল সন্ধ্যা ক্লাসের সবার সামনে মজা করে বলেছে বালাজি সিনিয়রদের মারামারি দেখে নাকি বুলেট ট্রেনের মতো দৌড়ে পালিয়ে গিয়েছে। এই কথা শুনে পুরো ক্লাসরুম হেসে ওঠে। তখন তার বন্ধু তাকে বলে মনীষা সবাইকে বলে দিয়েছে তুই নাকি সিনিয়রদের মারামারি দেখি ভয় পালিয়ে গেছিস। বালাজি খুব লজ্জা পায়। কিছুক্ষণ পর স্পোর্টস টিচার এসে বলে কি কি খেলাধুলার নাম দেবে। তখন সন্ধ্যা আবার মজা করে বলল বালাজির নাম দেওয়া হোক, কারণ সে দৌড় প্রতিযোগিতায় প্রথম হবে। এইসব কথা শুনে মনীষার রাগে ফেটে যায়। সে সন্ধ্যাকে মেরে তার নাক ফাটিয়ে দেয়। এরপর তাদের দুজনকে প্রিন্সিপাল রুমে ডাকা হয়। প্রিন্সিপাল বলল মেয়ে হয়ে এভাবে কি মারে, এবার ছেড়ে দিলাম, কিন্তু পরের বার তোমার গার্ডে
ওয়ার্ডেনকে ডাকবো। প্রিন্সিপালের রুম থেকে বের হওয়ার পরে সন্ধ্যা আর মনীষার মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা শেষ হয়ে যায়। মনীষা ক্লাসরুমের দিকে যাচ্ছিল, সামনে দাঁড়িয়ে ছিল সন্তোষ আর তার বন্ধুরা। মনীষা তাদের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ সন্তোষ চিৎকার করে ওঠে, কারণ মনীষার রাগের মাথা তাকে তার পায়ে আঘাত করেছিল। সাথ্যা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি সত্যি ওকে আঘাত করেছিলে? মনীষা বলে, আসলে আমি অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু এত ড্রামা হচ্ছিল তাই আর কিছু বলিনি। এরপর মনীষা বহুবার চেষ্টা করে বালাজির সাথে কথা বলার, কিন্তু কোনো লাভ হয় না। শেষ পর্যন্ত সে আর কিছু বোঝানোর চেষ্টা করে না। মুখে হাসি থাকলেও ভেতরে ভেতরে সে ভীষণ কষ্ট পায়। ধীরে ধীরে শেষ ক্লাসের দিন চলে আসে। সবাই তখন একে অপরের সাথে স্লাইম বুক এক্সচেঞ্জ করছিল। মনীষাও একটা স্লাইম বুক কিনে বালাজিকে দেয়। সে বলে, তোমার যদি আপত্তি না থাকে তাহলে এখানে আমার জন্য কিছু লিখে দিও, একটা স্মৃতি হিসেবে। কিন্তু বালাজি কোনো উত্তর দেয় না। সেদিন বালাজি সম্পূর্ণ মনীষাকে এড়িয়ে চলে। কিছুদিন পরেই স্কুল শেষ হয়ে যায়। মনীষা ভাবছিল হয়তো বালাজি তার স্লাইম বুকটা ফিরিয়ে দিবে, কিন্তু সেটাও আর হয় না। মনীষা বারবার ভাব থাকে, আমি কি ভুল করেছিলাম যে বালাজি আমার সাথে কথা বলছে না। সে ঠিক করে আজ যেভাবে হোক বালাজির সাথে কথা বলবে। এরপর আসে অ্যানুয়াল ডে। তখনই ভেনু এসে বলে, তুই আর কতদিন সন্ধ্যার উপর রাগ করে থাকবি? ও নিজের ভুল বুঝতে পেরেছে, তাই তোর কাছে ক্ষমা চাইতে চায়, কিন্তু তোর রিয়াকশন কি হবে ভেবে কিছু বলতে পারছে না। এই কথা শুনে মনীষা মনে একটা প্রশ্ন জাগে, কেন আমি এতদিন বালাজিকে সরি বলিনি? হয়তো সে সরি শোনার জন্যই অপেক্ষা করছিল। ভেনু বলে, আমি সন্ধ্যার সাথে দেখা করতে যাচ্ছি, সে যদি আসে তুই কোথাও যাস না। মনীষা তখন বলে, আমি ভাবছি আজই বালাজিকে আমার মনে কথা বলবো। ভেনু বলে, বালাজি একা বসে আছে, এখনই গিয়ে কথা বল। কিন্তু তখন মনীষা দেখে সাথ্যা পাগলের মতো কান্না করছে। এরপর সে একটা খালি রুমে গিয়ে নিজেকে প্রস্তুত করতে থাকে। হঠাৎ বাইরে থেকে জোরে আওয়াজ শোনা যায়। সাথ্যা বলে, তুমি কি এর জন্যই নিজের ফিলিংস বলতে পারোনি? মনীষা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে? সাথ্যা হেসে বলে, কারণ বালাজি মারামারি দেখলে পালিয়ে যায়। এই কথা শুনে মনীষাও একটু হেসে ফেলে। এরপর বোর্ড পরীক্ষার সময় বালাজির সাথে তার দেখা হয়, কিন্তু মনীষা ভাবে পরীক্ষার আগে এসব বললে ওর মনোযোগ নষ্ট হবে, তাই সে কিছুই বলে না। মনীষা অপেক্ষা করতে থাকে পরীক্ষার শেষ দিন পর্যন্ত, কিন্তু তবুও সে বুঝতে পারে না আজও কি সে বালাজিকে নিজে মনে কথা বলতে পারবে। কিন্তু সেদিন হঠাৎ করে মনীষার মা পরীক্ষা শেষে এসে তাকে বাড়ি নিয়ে যায়। সেদিনে ছিল বালাজিকে শেষবার দেখার দিন। সাথ্যা জিজ্ঞেস করে, তারপর আর কখনো ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করনি? মনীষা একটু চুপ থেকে বলে, তারপর নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু আজ তুমি জিজ্ঞেস করায় বুঝতে পারছি আমি কখনো ওকে ভুলতে পারিনি। সাথ্যা একটু অবাক হয়ে বলে, আমি ভাবতেই পারিনি আমার একটা ঝামেলার জন্য তোমার জীবনে এত কিছু হয়ে গেছে। তোমার লাভ স্টোরিটা আসলে খুব কিউট ছিল, তোমার ওকে নিজের মনের কথা বলা উচিত ছিল। এরপর মনীষা ওয়াশরুমে যায়। তখন একজন ওয়েটার এসে বলে, ম্যাম আমি আপনার অনেক বড় ফ্যান, একটা সেলফি নিতে পারি? মনীষা হাসি মুখে সেলফি তুলে ওয়াশরুমে চলে যায়। সাথ্যা তখন মনীষা ইনস্টাগ্রাম প্রোফাইল চেক করে দেখে সে অবাক হয়ে যায়, এত ফলোয়ার। মনীষা এলে সাথ্যা বলে, তুমি তো দেখে একদম সেলিব্রিটি, আমি কিভাবে এতদিন তোমাকে মিস করলাম। এরপর তারা কিছুক্ষণ গল্প করে। মনীষা হঠাৎ জিজ্ঞেস করে, তুমি যদি আবার আনিসের সাথে দেখা করো কি করবে? সাথ্যা শান্তভাবে বলে, ও তো এখন বিয়ে করে ফেলেছে, পুরোনো কথা মনে করে আর কি হবে। মনীষা বলে, আমি যদি বালাজির সাথে আবার দেখা করে আমি ওকে সরাসরি প্রপোজ করে দিব। সাথ্যা অবাক হয়ে বলে, সে তো হয়তো বিয়ে করে ফেলেছে। তারপর সাথ্যা জিজ্ঞেস করে, আমরা আবার কবে দেখা করব? মনীষা বলে, এই নাও আমার নাম্বার। এরপর মনীষা একটু সিরিয়াস হয়ে বলে, আমাদের জীবনে এমন একজন আছে যাকে আমরা এত ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারিনি। আমি পারিনি, তুমিও পারোনি, চলো আমরা তাদের খুঁজে বের করি আর বলে দিই আমরা কতটা তাদের ভালোবাসি। সাথ্যা একটু দ্বিধায় পড়ে বলে, আইডিয়াটা খুব একটা ভালো লাগছে না, বাস্তবে ভাবলে আমাদের তো কারো নাম্বারই নেই, কিভাবে খুঁজে বের করব? মনীষা আত্মবিশ্বাসের সাথে বলে, খুঁজে বের করতেই হবে, এর থেকে ভালো সুযোগ আর আসবে না। কাল থেকে আমরা তাদের খুঁজে বের করব আর নিজে মনের কথা বলে দেব। সাথ্যা মজা করে বলে, তারপর তো বিয়ে হয়ে যাবে। মনীষা একটু রেগে বলে, 2 সপ্তাহ পর দেখা যাবে কি হয়। গাড়িতে ওঠার আগে মনীষা বলে, পরশু আমরা তিরুচি যাচ্ছি, আমাকে কল করো। গাড়িটা চলে যেতে সাথ্যা পাগলের মতো গাড়ির পেছনে দৌড়াতে শুরু করে, কারণ মনীষা তাকে পুরো নাম্বারটি দেয়নি। এখন সে কিভাবে ফোন করবে? বাসায় ফিরে সাথ্যা বারবার মনীষা ইনস্টাগ্রামে মেসেজ করে আর অপেক্ষা করতে থাকে তার কলের জন্য, কিন্তু অনেক সময় কেটে যায়। মনীষা সেই মেসেজটা আর দেখি না। সাথ্যা ভাবছিল বোনের কাছ থেকে নাম্বারটা নেবে। ঠিক তখনই বোন ফোন করে জিজ্ঞেস করে, কি রে মেয়েটাকে দেখে কেমন লাগলো? সাথ্যা বলে, ভালোই। বোন রেগে বলে, এভাবে চলতে থাকলে তোর ব্যাচেলার লাইফ কোনোদিন শেষ হবে না। মেয়েটার নাম্বার নিয়েছিস? সাথ্যা একটু ভয় পেয়ে মিথ্যে বলে, হ্যাঁ নিয়েছি। এরপর তার বোন তার বাবার কথা বলতে লাগলে সাথ্যা রেগে ফোনটা রেখে দেয়। সে বুঝতে পারে না এখন কি করবে। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। মনীষা ইনস্টাগ্রামে নিজের নাম্বার কমেন্ট করে আর তাকে কল করতে বলে। পরের দিন সকালে সাথ্যা অনলাইনে খাবার অর্ডার করে আর ফ্রেশ হতে যায়। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে সাথ্যা অবাক হয়ে যায় মনীষার সামনে দাঁড়িয়ে। মনীষা একটু রেগে বলে, তুমি যদি আমার প্রতি ইন্টারেস্ট না হও আগে বলে দিতে, আমি তো আর জোর করিনি। সাথ্যা শান্তভাবে বলে, এত বড় কিছু না। সাথ্যা আরো বলে, আমি তোমাকে কতবার কল করার চেষ্টা করেছি, কাল তোমার গাড়ির পেছনে দৌড়াচ্ছিলাম নাম্বারের জন্য, আর তুমি এতদূর চলে গেলে। সাথ্যা বোঝানোর চেষ্টা
চেষ্টা করে আমি বোনের কাছে নিজের সম্মান বাঁচাতে বলেছি যে তোমার নাম্বার আমার কাছে আছে। মনীষা সন্দেহের চোখে তাকিয়ে বলে আমি কিভাবে বিশ্বাস করবো? সাথিয়া বলে তোমার ইনস্টাগ্রাম দেখো, তুমি ইনবক্সে রিপ্লাই দিচ্ছিলে না, তাই আমি কমেন্ট লিখেছি। কমেন্ট দেখে মনীষা রেগে যায়। এভাবে কে করে বলো তো, চলো ভেতরে যাই। মনীষা চারপাশে তাকিয়ে বলে তোমার বাড়িটা দেখে তো মনে হয় না এটা কোনো ব্যাচেলার বাড়ি। সাথিয়া হালকা হেসে বলে আগে সবাই একসাথে থাকতাম, এখন আপু বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকে আর বাবা চাচার সাথে গ্রামে থাকে। তারপর সাথিয়া জিজ্ঞেস করে সকালে কিছু খেয়েছো? মনীষা বলে না এখনো কিছু খাইনি, তবে তুমি যা অর্ডার করেছো তা খুব ভালো লাগছে দেখতে। সাথিয়া হেসে বলে আজ প্রথমবার আমার বাড়িতে এসেছো, আজ আমি নিজেই রান্না করবো, তুমি কি খেতে চাও? মনীষা বলে মাটন বিরিয়ানি। এরপর সাথিয়া আর মনীষা একসাথে বাজারে যায়। দুজনে একসাথে সময় কাটাতে খুব ভালো লাগে। বাজার থেকে ফেরার পথে মনীষা হোস্টেল থেকে নিজের জিনিসপত্র নিয়ে সাথিয়ার বাড়িতে আসে। সে বলে এই বাড়িতে তো 2টা রুম আছে তাই না, এখন থেকে আমি একটা রুমে থাকবো। দুজন বাড়ি ফিরে একসাথে মাটন বিরিয়ানি রান্না করে। তাদের একসাথে কাটানোর সময়টা যেন স্বপ্নের মতো লাগে। এতে খেতে মনীষা জিজ্ঞেস করে তোমাদের কি আগে কোনো হোটেল ছিল নাকি? সাথিয়া বলে হ্যাঁ, আমাদের গ্রামে একটা রেস্টুরেন্ট ছিল। মনীষা জিজ্ঞেস করে তোমার বাবা মা কি এখনো সেখানে থাকে? সাথিয়া একটু চুপ করে বলে কলেজে ওঠার দ্বিতীয় দিনেই আমার মা মারা যান, আর বাবা এখন চাচার সাথে থেকে আমাদের জীবনটা কঠিন করে তুলছে। মা মারা যাওয়ার পর আত্মীয়রা বাবাকে চাপ দিয়ে হোটেলটা নিজেদের নামে করে নেয়। তারপর আমরা বাড়ি বিক্রি করে চেন্নাই চলে আসি। এখন আবার বাবা বলছে লোন নিয়ে নতুন করে হোটেল খুলতে। মনীষা বলে তোমার বাবাকে সাহায্য করা উচিত, আবার হোটেল খোলা যেতে পারে। সাথিয়া বিষয়টা এড়িয়ে বলে এসব বাদ দাও তো, আগে খাও। এরপর মনীষা আর কিছু বলে না। এইদিকে মনীষা ভাবছে কিভাবে তাদের ভালোবাসা মানুষদের খুঁজে বের করবে, আর অন্যদিকে সাথিয়া ভাবছে কিভাবে মনীষাকে ইমপ্রেস করা যায়। সে একটা বোর্ডে লিখে রাখে কোন দিন কি রান্না করবে। মনীষা বোর্ডটা দেখে হেসে বলে ও এটা কি কালকে স্পেশাল ব্রেকফাস্ট প্ল্যান? তারপর সে সাথিয়ার ফোন নিয়ে কিছু খুঁজতে থাকে। সে বলে আমি সকাল থেকে তোমাকে দেখছি, তুমি শুধু আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো খাবার বানিয়ে, কিন্তু যাদের খুঁজে বের করার কথা তাদের খোঁজ নেওয়ার কোনো চেষ্টাই করছো না, কাউকে ফোনও করছো না। মনীষা চলে যেতে থাকলে সাথিয়া পেছন থেকে বলে আসলে আমার কোনো বন্ধু নেই, আমি কাকে জিজ্ঞেস করবো? মনীষা একটু ভেবে বলে তুমি কি ড্রিঙ্কস করো? দুজন একসাথে বসে ড্রিঙ্কস করতে থাকে। সাথিয়া বলে নিজের বেস্ট ফ্রেন্ডের দ্বারা প্রতারিত হওয়া কেমন লাগে তা শুধু আমি জানি। আমার অন্য বন্ধুরাও বলেছিল যেহেতু তারা একে অপরকে ভালোবাসে তাই আমার মাঝে যাওয়া ঠিক না, কিন্তু কেউ আমার কষ্টটা বুঝেনি। এখন আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না। মনীষা জিজ্ঞেস করে দিনেশের নাম্বার আছে? সাথিয়া প্রথমে ভাবে, তারপর বলে আমি কেন রাখবো, কিন্তু একটু পর বলে হ্যাঁ আছে। মনীষা দিনেশকে ফোন করে। দিনেশ বলে বন্ধু কেমন আছিস? সাথিয়া রেগে বলে আমি কেমন আছি সেটা তো জানা দরকার নেই। দিনেশ বলে এখন কি আমার উপর রাগ করে আছিস বন্ধু? সাথিয়া রাগে চিৎকার করে থাকলে মনীষা ফোনে জিজ্ঞেস করে তোমার কাছে কি আনিশার নাম্বার আছে? দিনেশ বলে না, সে এখন বিয়ে করে বিদেশে থাকে। তারপর জিজ্ঞেস করে কিন্তু এসব কেন জানতে চাইছো? মনীষা বলে আমি পুরো গল্পটা শুনেছি, আমি চাই সাথিয়াকে নিয়ে আনিশার সাথে দেখা করাতে, যাতে সে তার মনে কথা বলতে পারে। এরপর সাথিয়া ফোন নিয়ে জোর করে বলে তুই জানিস আমি তাকে কতটা ভালোবাসতাম? সাথিয়া জিজ্ঞেস করে তুই এটা কেন করলি? দিনেশ বলে আমিও তাকে খুব পছন্দ করতাম, কিন্তু তুই আগে এসে তোর মনে কথা বলেছিলি, তাই আমি নিজে থেকে তার সাথে ব্রেকআপ করে নেই। আজ আমি তোর কাছে সত্যি দুঃখিত। তিয়া রেগে বল তুই আমাকে পেছন থেকে ছুরি মারবি, এটা আমি কোনোদিনও ভাবিনি। সাথিয়াকে কাঁদতে দেখে দিনেশ বলে প্লিজ কাঁদিস না বন্ধু, সব দোষ আমার। তুই যদি তাকে দেখতে চাস আমি তার নাম্বার খুঁজে বের করছি, কাল সকালে তোকে জানাবো। এটা শুনে মনীষা খুব খুশি হয়। সাথিয়া দিনেশকে জিজ্ঞেস করে আনিশা কি সত্যি জানতো না যে আমি তাকে এত ভালোবাসতাম? দিনেশ বলে স্কুলে একদিন আনিশা আমাকে বলেছিল তোমার বন্ধু সাথিয়া কেমন, আমার মনে হয় সে আমাকে পছন্দ করে। আমি তখন বলেছিলাম না তেমন কিছু না, ওর তো গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমার কোনো গার্লফ্রেন্ড নেই। এই ঘটনাকে আমার ভালোবাসার কথা বলার আগে না পরে? দিনেশ বলে ঘটনার পরে। সাথিয়া রেগে বলে তোকে যদি সামনে পাই আমি মেরেই ফেলবো। সে ফোন কেটে দেয়। মনীষা বলে চলো তৈরি হও। সাথিয়া ট্রেনে উঠে জিজ্ঞেস করে আমরা এখন কোথায় যাচ্ছি? মনীষা বলে আমি আমার এক বন্ধুর বিয়েতে যাচ্ছি, বিয়ে মঙ্গলবার। পথে আমরা স্কুলে গিয়ে বালাজির নাম্বার খুঁজে বের করবো। তোমার কাজ তো হয়ে গেল, তোমার এক্স এর খবর পেতে তোমার বন্ধু সাহায্য করছে, কিন্তু আমার জন্য কে আছে? সাথিয়া ট্রেনের দরজায় গিয়ে সিগারেট খেতে থাকে। এই সময় তার ফোনে কল আসে। সে রাগ করে বলে যে টাকা নিয়েছে তাকে গিয়ে বলো, আমাকে কেন বিরক্ত করছো? মনীষা জিজ্ঞেস করে কে ফোন করেছিল? সাথিয়া বলে এই যে পাওনাদার, বলিনি তোমাকে বাবা রেস্টুরেন্টের জন্য লোন নিয়েছিল, এখন তারা আমাকে ফোন করে বিরক্ত করছে। মনীষা শান্তভাবে জিজ্ঞেস করে তুমি কি কখনো কারণটা জানার চেষ্টা করেছো? সাথিয়া চুপ হয়ে যায়। এরপর মনীষা নিচে গল্প বলতে শুরু করে। আমার বাবা ছোটবেলাতেই মারা গেছে, তার ক্যান্সার ছিল, সে অনেক ধূমপান করত। যখন ছাড়তে চেয়েছিল তখন অনেক দেরি হয়ে গেছে। স্কুলে শেষ পরীক্ষার দিন আমার মা আমাকে স্কুল থেকে নিয়ে যায়। তখন আমি জানতামই না বাবা এত অসুস্থ। আসলে বাবা চাইতো না আমি এসব জানি, তাই আমাকে হোস্টেলে পাঠিয়েছিল। আমি 2 বছর মায়ের সাথে ঠিক মতো কথা বলিনি। শেষ সময় আমি বাবার কাছে থাকতে পারিনি, তাকে শেষবারও দেখতে পারিনি। মনীষা চোখ ভিজে যায়। সে বলে এই কারণে এখনো আমার খুব কষ্ট হয়, কিন্তু এখন বুঝতে পেরেছি আমি যদি তখন বাড়া থাকতাম হয়তো বাবা আরো কষ্ট পেতেন। বাবার মৃত্যুর পর আমি বেঙ্গালুরুতে চলে যাই। মনীষার মা অনলাইনে
একটা বিজনেস করে, সে চায় তার মায়ের আবার বিয়ে হোক। হঠাৎ করে সে বলে, আচ্ছা তোমার বাবাও তো সিঙ্গেল, দুজনে বিয়ে দিয়ে দিলে কেমন হয়? সাথ্যা অবাক হয়ে বলে, তুমি কি নিজের মার সাথে আমার বাবার বিয়ে দিয়ে শেষে কি আমাকে ভাই বানাতে চাও? রাতে মনীষা তার মায়ের সাথে কথা বলে আর সাথ্যা চুপচাপ মনীষার দিকে তাকিয়ে থাকে। মনীষার মা জিজ্ঞেস করে, তোমার কি সাথ্যাকে ভালো লেগেছে? মনীষা সাথ্যার দিকে তাকায় কিন্তু কোনো উত্তর দেয় না। পরদিন সকালে ট্রেন থেকে নামার সময় মনীষা দেখে সাথ্যা ঘুমাচ্ছে। সে একটা সেলফি তোলে। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় সাথ্যা ইনস্টাগ্রামে দেখে মনীষা সেই সেলফিটি পোস্ট করেছে, ক্যাপশন দিয়েছে গ্রিন ফরেস্ট। এটা দেখে সাথ্যার মনটা আনন্দে ভরে যায়। বিয়েতে হঠাৎ মনীষার পুরনো বন্ধু সন্তোষের সাথে দেখা হয়। মনীষা বলে, এটা আমাদের সিনিয়র, কিন্তু সন্তোষ তাকে চিনতে পারে না। রাতে পার্টিতে দাওয়াত দিয়ে সন্তোষ চলে যায়। মনীষা সাথ্যাকে বলে, তুমি মোহন স্যারের কাছে সরি বলবে, কারণ অ্যানুয়াল ডে এর দিন সন্ধ্যা ওয়াশরুমে গিয়ে কান্না করছিল। ভেনু সন্ধ্যাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সে জানায় সন্তোষের সাথে তার ঝামেলা হয়েছে। রাগের মাথায় সে সবার সামনে সন্তোষকে থাপ্পড় মারে। পরে সন্তোষ প্রতিশোধ নিতে তাকে ব্ল্যাকমেল করে আর তাদের কিছু ব্যক্তিগত ছবি পাঠায়। সে নিজেও বুঝতে পারছিল না কি করবে। তখন মোহন স্যার বিষয়টা জানতে পারে এবং সন্তোষের কাছে যায়, কিন্তু সন্তোষ পালিয়ে যায়। কিছু লোক ভুল বুঝে মোহন স্যারকে মেয়েদের ওয়াশরুমের সামনে দেখে চিৎকার করা শুরু করে। তখন সাথ্যা এসে মোহন স্যারকে থাপ্পড় দেয়। সত্যটা জানার পর সাথ্যার খুব খারাপ লাগে। মোহন স্যার আসলে সে সামনে দাঁড়াতে পারে না, মাথা নিচু করে চলে যায়। পরে মোহন স্যার যখন সাথ্যার কাছে আসে, সাথ্যা তার কাছে ক্ষমা চায়। মোহন স্যার সব বুঝে বলে, এটা বড় কিছু না, আমি যদি তোমার জায়গায় থাকতাম হয়তো আমিও এমন করতাম। আমি ভেবেছিলাম আমার ছাত্ররা আমাকে সেভাবে দেখবে, হয়তো ভুলটা আমারই, আমি তোমাদের প্রিয় শিক্ষক হতে পারিনি। যদি আমাকে সত্যি পছন্দ করতে তাহলে আমার উপর সন্দেহ করতে না। এটা শুনে সাথ্যা লজ্জায় মাথা নিচু করে। সে স্যারকে বলে, আপনি আমাকে মারুন, কিন্তু স্যার তাকে মারে না, কিন্তু মনীষা এসে তাকে মারতে শুরু করে। সব ভুল বোঝাবুঝির পর সাথ্যা বিয়ের স্টেজে সন্তোষকে দেখে বলে, ও বিয়ের বর? মনীষা বলে, হ্যাঁ, সেদিন সন্তোষ সন্ধ্যাকে ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু সন্তোষ যখন তার নিজের ভুল বুঝতে পারে সে সবার কাছে এসে ক্ষমা চায়। তাই আমরা সবাই তাকে ক্ষমা করে আবার ভালো বন্ধু হয়ে যায়। আসলে যদি কেউ মন থেকে ক্ষমা চায় তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। বিয়ের প্রোগ্রাম শেষে তারা দুজন আইসক্রিম খেতে যায়, কারণ এটা তাদের স্কুল জীবনের সবচেয়ে ফেভারিট আইসক্রিম ছিল। তারা একসাথে শহরে ঘুরে বেড়ায়। হঠাৎ টেকিউরো নামে কেউ সাথ্যাকে ফলো রিকোয়েস্ট পাঠায়। সাথ্যা মনীষাকে জিজ্ঞেস করে, এই টেকিউরোকে তোমার সব পোস্টে কমেন্ট করে? মনীষা বলে, ও আমার অনেক বড় ফ্যান। সাথ্যা বলে, ঠিক আছে, কিন্তু আমাকে কেন রিকোয়েস্ট দিল? মনীষা হেসে বলে, হয়তো আমাদের একসাথে ছবি দেখে জেলাস হয়েছে তাই। সাথ্যা নিজে একটু জেলাস হয়ে যায়, তাই সে মনীষাকে বলে এই ধরনের ফেক আই থেকে দূরে থাকতে। এটা নিয়ে সাথ্যার মনে শান্তি নেই, তাই সে মনীষা যখন ঘুমিয়েছিল চুপি চুপি ফোন নিয়ে টেকিউরো এর মেসেজ চেক করতে যায়। হঠাৎ মনীষা জেগে উঠে। সে বলে, আসলে আমার ফোনে চার্জ নিতে কল করতে হবে। মনীষা বলে, ঠিক আছে। সুযোগ বুঝে সাথ্যা বাইরে গিয়ে টেকিউরো ইনবক্স খুলে দেখে সেখানে লেখা, সে কি তোমার বয়ফ্রেন্ড? মনীষা রিপ্লাই দেয় না। এতে সাথ্যার মন খারাপ হয়ে যায়, কিন্তু মেসেজের নিচে যেতে দেখে মনীষা লিখেছে ও আমার ফিউচার হাজবেন্ড হতে পারে। এটা দেখে সাথ্যা মহা খুশি। সে খুশিতে ফোন রেখে দেয়। কিছুক্ষণ পর মনীষা রেগে গিয়ে বলে, তুমি কি আমার মেসেজ দেখেছো? সাথ্যা অস্বীকার করে। মনীষা বলে, আমি তো আমার ফোনে ইনস্টাগ্রাম খুলিনি, তাহলে স্ক্রিনে এটা এলো কি করে? সাথ্যা তখন বুঝতে পারে সে ধরা পড়ে গেছে। সে ক্ষমা চাইতে চায়, কিন্তু মনীষা রেগে তাকে রুম থেকে বের করে দেয়। সাথ্যা অন্য রুমে গিয়ে বারবার ফোন করে, তবে ফোনটা বন্ধ দেখায়। মন খারাপ করে সে একা একা পার্টিতে গিয়ে এক কোনায় বসে ড্রিঙ্কস করতে থাকে। মনীষা এলেও তাকে পাত্তা দেয় না। বন্ধুদের সঙ্গে একের পর এক ড্রিঙ্কস করে যায়। পার্টি শেষে দুজন একই গাড়িতে করে হোটেলে ফিরে, কিন্তু মনীষা একদম চুপচাপ। রুমে গিয়ে সাথ্যা বুঝতে পারে না কি করবে। হঠাৎ কলিং বেল বাজে। দরজা খুলতে দেখে মনীষার আগে ফুসতে ফুসতে দাঁড়িয়ে আছে। সে বলে, তুমি এত নিচু কাজ কিভাবে করতে পারলে? সাথ্যা বলে, তখন আমার মাথা ঠিক ছিল না, আমার কোনো কিছু ভালো লাগছিল না, তাই এমন করেছি, আমি আর কখনো এমন করবো না। মনীষা রেগে বলে, তার কোনো গ্যারান্টি আছে? সাথ্যা তাকে জড়িয়ে ধরে এবং তারা দুজনে আরো ক্লোজ হয়ে যায়। সকালে সাথ্যা গাড়িতে বসে থাকে একদম চুপচাপ, লজ্জায় লাল হয়ে। মনীষা জিজ্ঞেস করে, কি হয়েছে? সাথ্যা বলে, কিছু না, এইসব ভাবলে আমার অনেক লজ্জা লাগে। মনীষা বলে, আমি তো তখন নেশার ঘরে ছিলাম, তাই সিরিয়াস হওয়ার কিছু নেই। এতে সাথ্যার মুখটা মলিন হয়ে যায়। এরপর মনীষা তাকে পুরনো স্মৃতি মনে করানোর জন্য স্কুলে নিয়ে যায়। হঠাৎ সাথ্যার সঙ্গে জাফরের দেখা হয়। জাফর বলে সে এখন এই স্কুলে কাজ করে। মনীষা তাকে বলে বালাজি আর আনিশার খবর নিতে। জাফর জানায় আনিশা গত সপ্তাহে দেশে ফিরেছে, সে এখন দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট, ডেলিভারি পর্যন্ত এখানে থাকবে। মনীষা জাফরকে বলে আনিশার নাম্বারটা দাও আর বালাজিটাও ম্যানেজ করো, কিন্তু এসব কিছুই সাথ্যার ভালো লাগে না, তাই সে সোজা তাদের পুরোনো ক্লাসরুমে চলে যায়। মনীষাও তাদের ক্লাসরুমে চলে আসে এবং আগের স্মৃতিগুলো মনে করতে থাকে। তখন সাথ্যা আসলে মনীষা জানায় আজ সন্ধ্যা 7টায় আনিশা আপুর সাথে দেখা করবে। গাড়িতে বসে সাথ্যা ঘাবড়ে যায়, তার কি আসলে আনিশার সাথে দেখা করা উচিত? সে কোনোভাবেই রেস্টুরেন্টে ঢুকতে যাচ্ছে না। মনীষা তাকে কোনো রকম ভিতরে নিয়ে আসে। শেষ মুহূর্তে সাথ্যা হঠাৎ করে বাইরে দূরে চলে যায়। মনীষা তাকে থামাতে গেলে সাথ্যা বলে, আমার বুকটা ভার হয়ে আসছে,
হচ্ছে, আমি পারবো না। তখন মনীষা তাকে শক্ত করে ধরে বলে, আমার উপর ভরসা রাখো, দেখা হওয়ার পর সব ঠিক হয়ে যাবে, তোমার আর কোনো আফসোসই থাকবে না। সাত্তিয়া নিজেকে সামনে ভেতরে ঢুকে পড়ে। আনিশা সাত্তিয়াকে দেখে খুব খুশি হয়। সে তার ছেলের সাথে সাত্তিয়ার পরিচয় করিয়ে দেয়। সাত্তিয়া লজ্জায় পকেট থেকে একটা চকলেট বের করে দেয়। মনীষা তার ছেলেকে নিয়ে অন্য টেবিলে বসে, যাতে সাত্তিয়া আর আনিশা একটু সময় পায়। সাত্তিয়া ভয়ে চুপচাপ বসে থাকে। আনিশা জিজ্ঞেস করে, কেমন আছো, জীবন কেমন চলছে? সাত্তিয়া বলে, সব ঠিক আছে। তোমার হাজবেন্ড আসেনি? আনিশা বলে, ডেলিভারির সময় আসবে। এরপর আনিশা বলে, কিছু বলবে? আমি সব জানি, দিনেশ আমাকে সব বলেছে। এটা শুনে সাত্তিয়া দিনেশের উপর ভীষণ রেগে যায়। আমি তখনই বুঝেছিলাম আসলে মেয়েরা সব বুঝে যায়। যখন দিনেশ সব বলেছিল আমার অনেক হাসি পেয়েছিল। আমার কি দোষ? তুমি তো অনেক কিছুই মেসেজে বলেছিলে, কিন্তু সামনে কখনো বলোনি। দিনেশ প্রপোজ করেছিল, তা আমি হ্যাঁ বলেছিলাম। আজ জীবন আর আগের মতো নেই। তখন এইসব খুব কঠিন লাগতো, আর এখন সবকিছু একটা সুন্দর সরল লাইনের মতো মনে হয়। সাত্তিয়া তখন তার স্কুল জীবনে একটা গিফট বের করে, যেটা সে আনিশাকে তার জন্মদিন দিতে চেয়েছিল। আনিশা খুলতে অবাক হয়ে যায়, তার পাশে তার নাম লেখা। সাত্তিয়া বলে, তখন আমি গুগল থেকে খুঁজে যত ভাষা পেয়েছি সব ভাষায় তোমার নাম লিখেছি। আনিশা এত সুন্দর উপহার পেয়ে ভীষণ খুশি হয়। সে হেসে বলে, সেদিন যদি এটা দিতে তাহলে আজ আমাদের এই অবস্থা হতো না, অন্যরকম হতো, তাই না? তার জীবনের প্রথম কাজকে এভাবে হাসছেন দেখে সাত্তিয়ার চোখে পানি চলে আসে। সাত্তিয়া বলে, মনে আছে মোহন স্যার আমাকে মেরেছিল আর তুমি জিজ্ঞেস করেছিলে ব্যথা লেগেছে? তুমি কি সত্যি জিজ্ঞেস করেছিলে? আনিশা হেসে বলে, হ্যাঁ, প্রথমবার দেখেছিলাম তোমাকে মার খেতে, তাই খারাপ লেগেছিল। সাত্তিয়া তার হাতটা বুকে রাখে, এর মানে তার অনুভূতিগুলো একেবারে ভুল ছিল না। কিন্তু এখন তার জীবন অনেক বদলে গেছে, অনেক বেশি বাস্তব আর সিরিয়াস। আনিশা হাসতে হাসতে বলে, আচ্ছা এবার বলো তুমি কি বলতে চেয়েছিলে, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। অনেক সাহস জোগাড় করে সাত্তিয়া বলে, আমি তোমাকে ভালোবাসি আনিশা। আনিশা শান্ত হয়ে বলে, সরি সাত্তিয়া, আমার তো বিয়ে হয়ে গেছে। কিছুক্ষণ তারা হাসে, পরে মনীষাও তাদের সাথে যোগ দেয়। পুরনো স্কুল জীবনে গল্পে তিনজনই ডুবে যায়। শেষে মনীষা তাদের তিনজনে একটা সেলফি তোলে। আনিশা সাত্তিয়ার সাথে হাত মেলায়। সাত্তিয়ার মনে পুরনো স্মৃতিগুলো ভেসে ওঠে। বাসে বসে সে মনীষার ছবির দিকে তাকিয়ে হালকা হেসে ফেলে। মনীষা জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে? সাত্তিয়া বলে, খুব ভালো, মনে হচ্ছে জীবনে একটা বড় কাজ করে ফেলেছি, আর এখন আর কোনো আফসোস নেই, একটা অন্যরকম শান্তি লাগছে। আজ যদি আনিশা হ্যাঁ বলতো তাহলে দুনিয়া সবকিছু ছেড়ে দিতাম। মনীষা মজা করে বলে, আগে তার স্বামী আর ছেলে পারমিশন নিতে হবে কিন্তু। সাত্তিয়া হেসে চুপ করে থাকে। সাত্তিয়ার পেছনে বসে ভাবছে তাকে কিভাবে এতদিন আনিশার পিছনে ছুটেছিল। আনিশা যখন তার দিকে তাকায় সাত্তিয়া চোখ ঘুরিয়ে নিত, কিন্তু এবার মনীষার দিক থেকে সে চোখ ফেরায় না। জীবনের আসল মানে, অনুভূতির আসল মূল্য সবকিছু যেন মনীষাই তাকে বুঝিয়ে দিয়েছে। মনীষা জিজ্ঞেস করে, এত টেনশনে ছিলে, তবুও সিগারেট খাওনি কেন? সাত্তিয়া বলে, আমি ছেড়ে দিয়েছি কারণ আমি আমার ভবিষ্যতের পরিবারের সাথে আরো বেশি সময় কাটাতে চাই। এইটা শুনে মনীষা খুব খুশি হয়। হোটেলে ফিরে সাত্তিয়া জিজ্ঞেস করে, এইবার পরের প্ল্যান কি? মনীষা বলে, আমি বালাজির সাথে দেখা করব, এখন সে কেমন আছে জানি না। সাত্তিয়া বলে, তাহলে আমিও তোমার সাথে গিয়ে বালাজির সাথে দেখা করব। সকালে সাত্তিয়া বলে, তাড়াতাড়ি রেডি হও, আমাদের চেন্নাই যেতে হবে, তোমার বালাজি তোমার খোঁজ করছে। 3 ঘন্টা পরে ফ্লাইট। মনীষা দ্রুত রেডি হয়ে বের হয়ে পড়ে। আজ তার এক্সাইটমেন্টের শেষ নেই। সে জিজ্ঞেস করে, এখন কি হবে? সাত্তিয়া হেসে বলে, 2 ঘন্টা পরে দেখবে। কিন্তু মনীষা এখনো নার্ভাস। সাত্তিয়া জানে বালাজি এখনো অবিবাহিত। সাত্তিয়া জিজ্ঞেস করে, যদি বালাজি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে তখন কি করবে? মনীষা মজা করে বলে, তোমাকে বাই বাই বলে দেব। আসলে আগের রাতে মনীষার ফ্রেন্ড টেকিউরো আইডি থেকে সাত্তিয়াকে মেসেজ করে। কথা বলতে বলতে সে জানায়, আমি অনেকদিন ধরে মনীষাকে ভালোবাসি, কিন্তু কখনো বলার সাহস পাইনি। যদি সে অন্য কাউকে পছন্দ করে তাহলে আমি আর তাকে বিরক্ত করব না। সাত্তিয়া জিজ্ঞেস করে, কবে থেকে ভালোবাসো আর তোমার নাম কি? তখন সে জানায় সে ক্লাস 10 থেকে মনীষাকে ভালোবাসে আর তার নাম বালাজি। বালাজির অ্যাপার্টমেন্টের সামনে এসে মনীষা ভীষণ নার্ভাস হয়ে যায়। গতকাল পর্যন্ত সে সাত্তিয়াকে সাহস দিচ্ছিল, আর আজ সে নিজেই কাঁদছে। সে সাত্তিয়ার হাত ধরে বলে, প্লিজ আমার পাশে থেকো, কিন্তু বালাজিকে দেখার সাথে সাথে সে সাত্তিয়ার হাত ছেড়ে দেয়। সাত্তিয়া অজুহাত দিয়ে তাদের একা রেখে বাইরে চলে যায়। এরপর মনীষা বলে, আমি ভাবতাম তুমি একদম বোকা, এখন বালাজি একটি কোম্পানি মার্কেটিং হেড। তাই সে আত্মবিশ্বাসের সাথে কথা বলে। তারা দুজন অনেকক্ষণ কথা বলে। হঠাৎ বালাজি তার লকার থেকে একটা পুরোনো খাতা বের করে। এত বছর ধরে সে এটা রেখে দিয়েছিল। এটা মনীষার দেওয়া সেই স্ল্যাম বুক। বালাজি সেখানে নিজের সব অনুভূতি লিখে রেখেছিল। কখন সে মনীষার প্রেমে পড়েছিল, কখন সে তাকে হারানোর ভয় পেয়েছিল, আর কিভাবে সে মনীষাকে দেখতে চায়, সবকিছু। মনীষা পরে অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, এটা আমাকে দাওনি কেন? বালাজি বলে, আমি ভয় পেয়েছিলাম, কিভাবে রিয়েক্ট করবে জানতাম না। সত্যি বলতে তখন আমার আত্মবিশ্বাস খুব কম ছিল। শেষ দিনে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তখন চলে গিয়েছিলে। বালাজি বলে, আমি জানতাম না তুমি আসলে কি অনুভব করো, তবুও আমি সব সময় তোমার সাথে কানেক্ট
কানেক্টেড ছিলাম। আমি টেক ইউর আইডি থেকে তোমার সাথে কথা বলতাম। এদিকে সাতিয়াকে তার বোন ফোন করে কিছু বলার জন্য। ঠিক তখনই যখন সে মনীষার কাছে আসে, দেখে মনীষা আর বালাজি একে অপরকে জড়িয়ে আছে। সাতিয়া বুঝে যায় মনীষা তাকে ছেড়ে দিয়েছে, তাই তাকে বিরক্ত না করে সে হাসপাতালে চলে যায়। কারণ সাতিয়ার বাবার প্রেসার বেড়ে যাওয়ার কারণে পড়ে গিয়েছে, তাই এখন সে হাসপাতালে আছে। তার বাবা বলে, আমি একটা দোকান দেখতে গিয়েছিলাম, গরমে মাথা ঘুরে পড়ে গেছি। সাতিয়া রেগে গিয়ে বলে, আপনার সমস্যা কি? বাড়িতে শান্তিতে থাকতে পারেন না? সাতিয়ার বাবা বলে, যেদিন থেকে আমি সবকিছু বুঝতে শিখেছি সেদিন থেকে একটা জিনিস জানি, যতক্ষণ আমি নিজের হাতে 4 জনকে খাওয়াতে পারি ততক্ষণ আমি শান্তি পাবো না। এই কাজের মাধ্যমেই আমি অনুভব করি তোমার মা আমার সঙ্গে আছে। আজও আমি তোমার মাকে ভুলতে পারিনি। সাতিয়া জিজ্ঞেস করে, আগে কেন বলেনি? বাবা বলে, তুমি তো কখনো আমাকে বোঝার চেষ্টা করোনি। সাতিয়ার মনে পড়ে মনীষা একবার তাকে জিজ্ঞেস করেছিল, বাবাকে জিজ্ঞেস করেছিলে কেন সে এমন করে? কিন্তু সাতিয়া যদি জিজ্ঞেস করতো তাহলে হয়তো বাবার কষ্টটা বুঝতে পারতো। এরপর সাতিয়া বোন আসার পর বলে, আমি বাবার জন্য একটা রেস্টুরেন্ট খুলবো, কিছু লোক রাখবো যাতে বাবাকে কষ্ট করতে না হয়। বোন জিজ্ঞেস করে, মনীষার কল রিসিভ করছিস না কেন? সে বারবার আমাকে ফোন করছে। হঠাৎ সাতিয়া বোনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সাতিয়া বলে, আমি তাকে খুব পছন্দ করি, কিন্তু মনে হচ্ছে আমি তাকে হারিয়ে ফেলছি, আমি তাকে ভুলতে পারছি না। বোন বলে, এসবের আগে মনীষার সঙ্গে কথা বল, সে কি বলতে চায় সেটা শোন। সাতিয়া মনীষাকে ফোন করে, কিন্তু মনীষা কিছু বলে না। সাতিয়া বলে, আমি খুব ব্যস্ত, পরে কথা বলবো বলে ফোন কেটে দেয়। সাতিয়া বোন আর বাবাকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। মনীষার সঙ্গে কাটানো সময়গুলো সাতিয়ার কাছে এক সুন্দর স্বপ্নের মতো লাগে। বাড়ির প্রতিটা কোনায় মনীষার স্মৃতি যেন নতুন করে ভেসে ওঠে, কিন্তু সে শান্তিতে থাকতে পারে না। সে ড্রিঙ্কস করে নেশায় ডুবে মেঝেতে পড়ে থাকে। সকালে হঠাৎ কলিং বেলের শব্দে চোখ খুলে দেখে দিনেশ এসেছে। দিনেশ তাকে একটা থাপ্পড় দিল, কারণ সাতিয়া কাল রাতে নেশার ঘরে তাকে ফোন করে বলেছিল, কাল 6টায় আমার সাথে শেষ দেখা করার জন্য আসিস, আমার আনিশার কসম। এই কথা শুনে দিনেশ নিজের ওয়াইফ আর সন্তানকে রেখে তার বন্ধুকে বাঁচাতে ছুটে আসে। দিনেশ বলে, চল আমি ওকে জিজ্ঞেস করবো কেন সে তোকে ছেড়ে চলে গেছে। সাত্যার কিছু মনে নেই সে আর কি বলেছিল। তারপর আবার কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই জাফর, আনিশা আর সন্তোষ ভিতরে ঢুকে পড়ে। আনিশা তাকিয়ে থাকে সাত্যার দিকে। কিছুক্ষণ পর আবার কলিং বেল বাজে। এবার বোন আর দুলাভাই ভেতরে আসে। বোন জিজ্ঞেস করে, কিরে আমাকে ফুল আনতে বললি কেন? আনিশা বলে, তোমার ভাই মরতে চায়। এরপর আবার কলিং বেল বাজে। এই ছেলেটা নিজেও জানে না কাকে কাকে সে ডেকেছে। দরজা খুলতে দেখে বালাজি দাঁড়িয়ে। কথা বলার জন্য বালাজি আর সাতিয়া ছাদে যায়। লজ্জা পেয়ে সাতিয়া বলে, আমি তোকে ভুল করে ডেকে ফেলেছি। বালাজি বলে, না তুমি আমাকে ডাকোনি, কিন্তু ধন্যবাদ, তুমি আমাকে আমার জীবনের সেরা দিনটা দিয়েছো। তখন বালাজি বলে, তুমি খুব ভাগ্যবান, তুমি মনীষার মতো একটা মেয়েকে পেয়েছো। সাতিয়া এটা শুনে খুব অবাক হয়ে যায়। সেদিন এত কিছু পরেও মনীষা রাজি হয়নি, সে অস্বস্তি বোধ করছিল। বালাজি বলে, তুমি যদি না বলো তাহলে আমি বুঝতে পারছি না কিভাবে সেটা মেনে নিব। এটা বলে সে মনীষাকে জড়িয়ে ধরে। বালাজি বলে, সাতিয়া না বললে আমি কখনোই বুঝতাম না তুমি আমাকে কতটা ভালোবাসো। মনীষা বলে, আমি তোমাকে দেখতে চেয়েছিলাম তাই দেখেছি, কিন্তু আমার জীবনে একটা সময় ভালোবাসা ছিল, আমি সেটাকে সুন্দর স্মৃতি হিসেবে রাখতে চাই, সেটাই যথেষ্ট। এরপর আমার জীবনে আরো অনেক সম্পর্ক এসেছে, তুমিও স্পেশাল, কিন্তু তখনকার সেই অনুভূতি এখন আর নেই। আমি বুঝতে পারি না তুমি এখনো কেন সেইভাবে অনুভব করছো, ওগুলো ছিল ছোটবেলার আবেগ, সব ভুলে এখন এগিয়ে যাও। সাথীর সঙ্গে দেখা হওয়ার পর আমি বুঝেছি আমি ওকেই চাই, আমি ওর সাথে আমার জীবন কাটাতে চাই। এমন অনুভূতি শুধু সাত্তিয়ার জন্য এসেছে। এই কথা শুনে সাত্তিয়া খুশিতে বালাজিকে জড়িয়ে ধরে। বালাজি হেসে ফেলে। বালাজি তাকে বলে মনীষা তার জন্য অপেক্ষা করছে। সাত্তিয়া খুশিতে নিচে নেমে গিয়ে দেখে মনীষা রাগে ফুলে আছে। সে কাছে যেতে মনীষা তাকে একটা থাপ্পড় দেয়, কারণ সাত্তিয়া মাতাল হয়ে তার ইনস্টাতে একটা ছাত্রীদের স্টোরি দিয়েছে। মনীষা রেগে চলে যেতে লাগলে সাত্তিয়া তাকে থামায়, তার রাগ ভাঙানোর চেষ্টা করে। মনীষা বলে, কি ভেবেছিলে আমি তোমাকে ছেড়ে দিব? আর তুমি আমার কল কেন রিসিভ করছিলে না? মাতাল হয়ে সবাইকে কল করলে আর আমাকে কল করলে না। সাত্তিয়া বলে, তুমি তো বালাজিকে জড়িয়ে ধরেছিলে, তাই আমি এখন কি করব? মনীষা তাকে কি থাপ্পড় মারে আর বলে, তোমাকে তো জড়িয়ে ধরেছিলাম, সেটা মাথায় আসেনি? সাত্তিয়া বলে, তুমি তো গাড়িতে বলেছিলে বালাজি যদি প্রপোজ করে তাহলে তুমি অ্যাকসেপ্ট করে নিবে। তখন মনীষা তাকে আরো একটা চড় দেয়, বলে, নিজের মতো করে যা ইচ্ছে ভেবে নিলে আর আমার কথা ভাবলে না, একবার কলে জিজ্ঞেস করলে না আমি কি চাই। তখন সাত্তিয়া মনীষাকে সরি বলতে থাকে। মনীষা বলে, ঠিক আছে তাহলে এখন বলো। সাত্তিয়া বলল, কি বলবো এখন? মনীষা রেগে গিয়ে বলে, আনিশা আপুর বেলায় বলতে পারো, আর আমার বেলায় তোমার মনে থাকে না? সাত্তিয়া বলে, আরে এই কথা আমি তো এই মুহূর্তের জন্য কতগুলো কথা সাজিয়ে রেখেছি তোমাকে বলার জন্য। সে বলে, মনীষা আমি জানি না কোনটা তোমার পছন্দ আর কোনটা তোমার অপছন্দ, কিন্তু আমি সারা জীবন তোমার পছন্দ মতো চলতে চাই, তোমার সাথে ঝগড়া করার জন্য, একসাথে থাকার জন্য। তোমার মনে কি একটু জায়গা দিবে? মনীষা জিজ্ঞেস করে, তোমার কথা বিশ্বাস করবো কিভাবে? সে চিৎকার করে বলে, আমি তোমাকে ভালোবাসি মনীষা। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে। মনীষা বলে, আমার
আমার খুব ক্ষুধা পেয়েছে, আমার জন্য কি রান্না করবে? সাতিয়া বলে খাওয়াবো, কিন্তু তার আগে বলতে হবে তুমি আমাকে পছন্দ করো। তখন মনীষা বলে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি, চলো এখন বিরিয়ানি খাই। তারপর বলে শোনো, এত চাকরির পেছনে না ঘুরে নিজের একটা রেস্টুরেন্ট খোলো। সাতিয়া একটু অধৈর্য হয়ে বলে তাহলে আমার খরচকে চালাবে, বাবা লোন শোধ কে করবে? মনীষা হেসে বলে আমি কি কম উপার্জন করি নাকি? তুমি আমার লোন 3 মাস পর শোধ করে দিবে, এখন আমার টাকায় খরচ করবে। সাতিয়া লজ্জা পেয়ে বলে 3 মাস পরে আমি ছোট্ট মনীষাকে নিয়ে আসার প্ল্যান করেছি। এটা শুনে মনীষা তাকে মারতে যায়। এইভাবে তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা চলতে থাকে আর মুভিটা এখানে শেষ হয়। স্কুলে তারা দুজন খুব কাছে ছিল, হয়তো তারা শীতে একজন আরেকজনকে দেখেছিল, না হয় একসাথে দাঁড়িয়ে বৃষ্টির প্রতিটি ফোঁটা অনুভব করছিল, কিন্তু তারা দুজন অন্য মানুষে এতটাই মগ্ন ছিল যে একে অপরকে দেখার সুযোগই পায়নি। কিন্তু যদি ভাগ্যে একসাথে লেখা থাকে তাহলে কি কেউ তাদের আলাদা করতে পারে? পরবর্তীতে তোমরা কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাও তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও, আর কমেন্টে জানাও তোমাদের এই মুভিটি কেমন লেগেছে।